আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের আইসিটি এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা আইসিটি অধ্যায় 4 এর এইচটিএমএল এর উপর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং সবাই ক্লাসটি শেয়ার করে দিন। অধ্যায় 4 ওয়েব পেজ এইচটিএমএল সম্পর্কে গুরুত্বপূর্ণ বোর্ড এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যায় এবং সবার জায়গা থেকে ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে ঈদ মোবারক। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। অধ্যায় 4 এইচটিএমএল সম্পর্কে আজকে আমরা ক্লাসটি নিব। ওকে, ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ। এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মূলত সান, CERN। তো এটা আমাদের বোর্ড বইয়ে দেওয়া আছে সরাসরি প্রথম পেজটায়, প্রথম পেজে। এটা কোথায় অবস্থিত? আপনাদের এমসিকিউ ভালো করার জন্য বোর্ড বইটা ভালোভাবে রিডিং পড়তে হবে। ওইখানে অনেক থিওরি তথ্য আছে যেখান থেকে বোর্ডের এমসিকিউ হবে। সবাই একটু দ্রুত বলেন এটা কোনটা হবে। ওকে, তাহলে এটা কোথায় অবস্থিত? CERN কোথায় অবস্থিত? ইতালি, আমেরিকা, ইংল্যান্ড, সুইজারল্যান্ড। অবশ্যই সুইজারল্যান্ডের জেনেভায়, এটা না, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। হ্যাঁ আছে তো, বইয়ে তো দেওয়া আছে এগুলো। ওয়েবসাইটের একক ঠিকানা, ওয়েবসাইটের একক ঠিকানা কোনটি বলেন তো? এটা
ওয়েবসাইটের একটি একক ঠিকানা কোনটি? ওয়েবসাইটের একটি একক ঠিকানা হচ্ছে ইউআরএল, যার পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর এটা হচ্ছে একটি ওয়েবসাইটের একক ঠিকানা। ওয়েবসাইটের একটি একক ঠিকানা হচ্ছে ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ঠিক আছে, আচ্ছা এরপরে বলেন তো দেখি একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? কে বলতে পারবে দেখি এটা? 2টি, 3টি, 4টি, 5টি? বলেন তো দেখি একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে এবং কি কি সেই অংশগুলো সেটা সব বলবেন। হ্যাঁ, তাহলে মনে থাকবে ভালো। একটি ওয়েবসাইটের কয়টি অংশ রয়েছে? ওকে, আমরা জানি একটি ওয়েবসাইটের 2টি অংশ আছে। 2টি অংশ, একটা হচ্ছে সার্ভার, আরেকটা হচ্ছে ক্লায়েন্ট। ওয়েবসাইটের 2টি অংশ, সার্ভার এবং ক্লায়েন্ট। ক্লিয়ার? আমরা হচ্ছে যখন একটা রিকোয়েস্ট পাঠাই সার্ভারের কাছে, সার্ভার সেটা আমাদের তথ্যটা পাঠায়। আমরা হচ্ছি ক্লায়েন্ট, আর যেখানে তথ্যগুলো থাকতেছে সেটা হচ্ছে সার্ভার। ওকে, এটা একটু উপরে উঠে দিই। আচ্ছা, তাহলে একটু সুন্দর হবে। ওকে, এরপর আইপি অ্যাড্রেস কত বিটের হয়? আইপি অ্যাড্রেস কত বিটের বলেন তো দেখি? আইপি অ্যাড্রেস কত বিটের? 8 বিটের, 32 বিটের, 64 বিটের, 128 বিটের। আমরা জানি আইপি অ্যাড্রেস 4টি অক্টেটে বিভক্ত। 4টি অক্টেট, 4টি অক্টেটে বিভক্ত। 4টি অক্টেট হচ্ছে এরকম 1001। প্রথমে 8টা থাকবে, তারপরে থাকবে আবার 8টা, তারপরে আবার 8টা, এই 8টা, এই 8টা, এই 8টা, এরপরে থাকবে 8টা। টোটাল আইপি অ্যাড্রেস 32 বিটের। আইপি এর পূর্ণরূপ কি? আইপি হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এর সংক্ষিপ্ত রূপ আইপি। তাহলে কয়টা হবে? 32টি। উত্তর হবে খ। ওকে, ভেরি গুড। তাহলে বলেন এটা হবে একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন? ওই আগেরটাই, কতটি বিটের প্রয়োজন? 32টি বিটের প্রয়োজন। একটি আইপি অ্যাড্রেস প্রকাশ করার জন্য মোট 32টি বিটের প্রয়োজন। এটা বলেন দেখি google.com কি? ব্রাউজার, সার্চ ইঞ্জিন, প্রোটোকল, ইমেল অ্যাড্রেস। google.com এটা কি হবে? google.com কি? ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, সাফারা, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, এগুলো হচ্ছে আমাদের মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে ব্রাউজার। সার্চ ইঞ্জিন হচ্ছে google.com, ইয়াহু, তারপরে হচ্ছে আপনার google.com, ইয়াহু, তারপরে হচ্ছে ইউটিউব, এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন। ঠিক একইভাবে google.com এটা কি হবে? এটা একটা সার্চ ইঞ্জিন। এটা কেউ আবার ব্রাউজার মনে করবেন না। google.com ব্রাউজার, এটা হচ্ছে google.com ব্রাউজার না, সার্চ ইঞ্জিন। আর ব্রাউজার হচ্ছে আপনার গুগল ক্রোম।
গুগল ক্রোম, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, কিন্তু google.com হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, পিপিলিকা, পিপিলিকাও সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। আচ্ছা, এটা যেন ভুল না হয়, হ্যাঁ, যে ব্রাউজার আর সার্চ ইঞ্জিন যেন ভুল না হয়। কোনটি ব্রাউজার এটা বলেন? এই যে গুগল, ড্রপ বক্স, ইয়াহু মেসেঞ্জার, মাইক্রোসফট আউটলুক, এগুলো কোনো ইয়া না, ওয়েব ব্রাউজার না। ওয়েব ব্রাউজার মুখস্থ রাখেন, এই যে মজিলা ফায়ারফক্স, মানে যার মাধ্যমে আমরা তথ্য সার্চ করি। মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, এর মাধ্যমে আমরা তথ্য সার্চ করতে পারি। ইউসি ব্রাউজার, তারপরে আছে হচ্ছে আপনার গুগল ক্রোম, সাফারা মিনি, মজিলা ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, আর কি দিয়ে আমরা সার্চ করতে পারি? ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলোর মাধ্যমে আমরা তথ্য সার্চ করতে পারি। এই জন্য এগুলো হচ্ছে google.com, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, এগুলো হচ্ছে ওয়েব ব্রাউজার। ঠিক আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আমাদের সার্চ ইঞ্জিন, কিন্তু এগুলো কিন্তু ওয়েব ব্রাউজার না। আর ওয়েব ব্রাউজার হচ্ছে এগুলো মুখস্থ রাখবেন, মুখস্থ রাখতে হবে। ওয়েব ব্রাউজার হচ্ছে যে সফটওয়্যারের সাহায্যে আমরা তথ্য সার্চ করি, সার্ভারে তথ্য রিকোয়েস্ট পাঠাই, সেগুলো। ওয়ালাইকুম আসসালাম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সুপ্রভাত। ইউআরএল হলো ওয়েব পেজের একটি কি অ্যাড্রেস, ওয়েব পেজের একটি একক ঠিকানা বা অ্যাড্রেস। ইউআরএল হলো ওয়েবসাইটের একটি একক ঠিকানা বা অ্যাড্রেস। ওকে, না মানে কি সবাই পারতেছেন মোটামুটি, মানে এই অধ্যায় এমসিকিউ সবার পড়া হচ্ছে বা পড়া হয়েছে, বোঝা যাচ্ছে। সবাই দেখি রেসপন্স করতে পারতেছেন বা পারছেন। তো ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ইন্টারনেট প্রকাশ করা হয়, ডোমেইন নেম প্রকাশ করা হয়, ইয়াহু প্রকাশ করা হয়, গুগল প্রকাশ করা হয়। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয় বলেন তো? 9 নম্বরটা দেখি বলেন, 9 কোনটা হবে? 9 এর কোনটা হবে? পানির সমস্যাটা সিলেটে অনেক, খুবই দুঃখজনক। সিলেটে মারাত্মক অবস্থা খারাপ পানিতে। এটা উত্তর হচ্ছে ইউআরএল দ্বারা প্রকাশ করা হয় ডোমেইন নেম। ইউআরএল দ্বারা কোনটি প্রকাশ করা হয়? ডোমেইন নেম প্রকাশ করা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্বারা। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ হচ্ছে, বলেন তো দেখি এটা কোনটা হবে? হায়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হায়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, হাইপার ট্রান্সফার টেক্সট প্রোটোকল। পানির জন্য বাসার বাইরে বেরোতে পারছে না, খুবই দুঃখজনক। ওকে, দেখা তো এটা কোনটা হবে? এটা উত্তর হবে কোনটা? বি, ফারজানা, শিমুল, রায়হান, নিথিয়া, রুমানা, কাইসার, সবাই বলতেছে সাব্বির, সবাই বলতেছে বি। হ্যাঁ, উত্তরটা হচ্ছে বি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি এর পূর্ণরূপ। আর এইচটিএমএল এর পূর্ণরূপ হচ্ছে
হ্যাঁ, HTML সেটা কি জানেন বলুন তো? এটার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, সুনামগঞ্জ ভালো নেই, বন্যা অনেক। আর এগুলো জনক হচ্ছেন আমাদের টিম বার্নার্স লি। টিম বার্নার্স লি, তিনি এগুলোর আবিষ্কারক। ওকে, এরপরে আসি আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি। আমাদের ওয়েবসাইট রয়েছে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। একটা স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এটা হচ্ছে গঠন অনুসারে, এটা কি অনুসারে? গঠন অনুসারে। গঠন অনুসারে ওয়েবসাইট হচ্ছে দুই ধরনের, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। তা আমাকে বলেন তো স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটা? ওয়েব পেজগুলোতে কন্টেন্ট অনির্দিষ্ট থাকে না, এটা ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। ব্রাউজারে দ্রুত লোড হয়, এটা স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। ব্রাউজারে ওয়েবসাইট দ্রুত লোড হয়, ডেটাবেস ব্যবহার করা যায় না, এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, এটাও ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য। তাহলে উত্তর হচ্ছে শুধুমাত্র বি। স্ট্যাটিক ওয়েবসাইটের কন্টেন্ট নির্দিষ্ট। স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজারে দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইট আপনার এটা দিয়ে আপনি করতে পারবেন কি, একমুখী কমিউনিকেশন হবে, দুইমুখী না। একমুখী কমিউনিকেশন, শুধু তথ্য গ্রহণ করতে পারবেন, কোনো কিছু প্রেরণ করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইট খুবই নিরাপদ বেশি। স্ট্যাটিক ওয়েবসাইটের উন্নয়ন খরচ বা রক্ষণাবেক্ষণ খরচটা কম। আর স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আপনার দুইটা ভাষা ব্যবহার করা হয়, একটা হচ্ছে HTML ভাষা দিয়ে তৈরি করা যায়, আবার CSS ভাষা দিয়ে তৈরি করা যায়, ক্যাসকেডিং স্টাইল শিট, এই দিয়ে তৈরি করা যায়। স্ট্যাটিক এবং ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইটের পার্থক্য, ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য জানতে চান? স্ট্যাটিক ওয়েবসাইট একমুখী, ডাইনামিক ওয়েবসাইট উভয়মুখী। আবার স্ট্যাটিক ওয়েবসাইট ব্রাউজারে দ্রুত লোড হয়, ডাইনামিক ওয়েবসাইট ব্রাউজারে লোড হতে সময় সাপেক্ষ হয়। স্ট্যাটিক ওয়েবসাইট কন্টেন্ট নির্দিষ্ট, ডাইনামিক ওয়েবসাইটের মানে কন্টেন্টগুলো আপনার পরিবর্তনশীল। স্ট্যাটিক ওয়েবসাইট নিরাপদ বেশি, ডাইনামিক ওয়েবসাইট কম নিরাপদ। স্ট্যাটিক ওয়েবসাইটে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে না, ডাইনামিক ওয়েবসাইটে ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে আপনার HTML এবং CSS ভাষা ব্যবহার করা হয়, আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে ASP, PHP এবং JSP ভাষা তৈরি করা হয়, এই ভাষাগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে। নোটপ্যাড হচ্ছে যেটা দিয়ে আমরা লিখতে পারি, নোটপ্যাড দিয়ে আমরা কাজ করি, লেখার কাজ করি। এই যে HTML তৈরি করতে গেলে নোটপ্যাডের ব্যবহার আছে। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? ওকে, আবার একটু আগে বলছিলাম যে এটা না 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 না, এটা একটু মিসিং হয়েছে, এটা তো তথ্যটা একটু মিসিং হয়েছে, এটা তথ্যটা এটা হবে না। হ্যাঁ, এটা তথ্যটা এটা হবে, এটা ভুল হয়েছে। এখানে হবে কি জানেন? এখানে হবে কোনটি সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন, হ্যাঁ, বলেন তো দেখি কোনটা সার্চ ইঞ্জিন, কোনটি সার্চ ইঞ্জিন, কে বলতে পারবেন এটা? ক্লাউড কম্পিউটিং তো অধ্যায় 2 এর আলোচনার বিষয়, সেটা আলোচনা করছে অধ্যায় 2 তে, এখন না। ওকে, অনেকে বলতেছেন উত্তর হবে বি। সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, মজিলা হচ্ছে ওয়েব ব্রাউজার, এটা আসবে না, এটা ওয়েব ব্রাউজার।
আরেকটা হচ্ছে ইয়াহু সার্চ ইঞ্জিন, গুগল এবং ইয়াহু, ইউটিউব, ওয়াইও নয়, ইউটিউব, ইউটিউব, ইউহু, google.com, ইউটিউব, পিপিলিকা, এগুলো হচ্ছে আমাদের এই সার্চ ইঞ্জিন। উত্তর হচ্ছে 1 ও 3, 2 হবে না। হ্যাঁ, উত্তর 2 হবে না। আচ্ছা, ইউটিউব, পিপিলিকা, গুগল, ইয়াহু, ইউটিউব, পিপিলিকা, এগুলোকে আমরা বলি সার্চ ইঞ্জিন। মজিলা ফায়ারফক্স, তারপরে হচ্ছে গুগল ক্রোম, সাফারা মিনি, তারপরে হচ্ছে আমাদের ইন্টারনেট এক্সপ্লোরার, এডস, এগুলো হচ্ছে আমাদের এই ওয়েব ব্রাউজার। দুটার মধ্যে পার্থক্য খেয়াল রাখবেন। হ্যাঁ, কোনগুলো সার্চ ইঞ্জিন, কোনগুলো ওয়েব ব্রাউজার, এখান থেকে এমসিকিউ আসে। তাহলে বলেন ওয়েব ব্রাউজার কোনগুলো? ওয়েব ব্রাউজার হলো তাহলে গুগল ক্রোম, সাফারা মিনি, সাফারা, মজিলা ফায়ারফক্স, ইউটিউব। হবে না, ইউটিউব হচ্ছে, এটা হবে না কেন? কারণ এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, সুতরাং এটা হবে না। গুগল ক্রোম, সাফারা, মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে আমাদের ব্রাউজার। উত্তর 1 ও 2। এটা ক্লিয়ার হতে পারছেন কিনা একটু বলেন। দেখেন তো এটা ক্লিয়ার হতে পারছেন কিনা। ওকে, মিরাজ বলছে জি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রুমান আক্তার ক্লিয়ার। স্নিগ্ধা রয়, তৃষ্ণা, নিথিয়া, ওকে, সকাল সকাল পড়তেছেন। দোয়া করি এখান থেকে যেন কমন পড়ে যায় এবং এখান থেকে পড়লে যেন ভালো একটা করতে পারেন। ইউআরএল এর অংশগুলো কি কি? ইউআরএল এর 3টা অংশ আছে। ইউনিফর্ম রিসোর্স লোকেটরের 3টা অংশ থাকে, ঠিক আছে? একটা ইউআরএল এর প্রোটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম, ওই যে থাকে না, এই যেরকম এইচটিটিপি ডট, তারপর হচ্ছে http.google.com, google.com ডট, তারপর থাকে হচ্ছে ম্যাপ ডট, এটা ঠিকানা থাকতে পারে, এরকম 3টা থাকে, 3টা ভাগে থাকে। তো সেক্ষেত্রে আপনার এই যে এইচটিটিপি, এটা হচ্ছে প্রোটোকল নিয়ম নীতি, ঠিক আছে? google.com, এটা হচ্ছে আমাদের হোস্ট, ডোমেন নেম, ওইটা হচ্ছে আপনাদের হোস্ট নেম বা হোস্ট নেম। আর এটা হচ্ছে ডাইরেক্টরি নেম, ডাইরেক্টরি নেম, এই 3টা অংশ থাকে। এটা হচ্ছে আমাদের কয়টা অংশ থাকে টোটাল? 3টা অংশ, তার সবগুলোই হবে। উত্তর হবে কোনগুলো? সবগুলো। এটা একটু মুখস্থ করেন, এটা একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে ভালো করে দেখেন, ডোমেন নেমে কয়টা অংশ থাকে, বা ইউআরএল অংশ কি, ইউআরএল অংশ, ঠিক আছে? ইউআরএল টোটাল 3টা অংশ থাকে। ইউআরএল কয়টা অংশ? 3টা অংশ। একটা হচ্ছে আমাদের ডোমেন নেম, একটা হচ্ছে প্রোটোকল, আর একটা হচ্ছে আপনার ডাইরেক্টরি পথ বা ডাইরেক্টরি নেম, কোথায় যাবে কি করবে, সেটা হচ্ছে আমাদের এই টোটাল 3টা। একটা ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, একটা ইউআরএল কয়টা অংশ থাকে? 3টে অংশ থাকে, কিন্তু ওয়েবসাইটে 2টা অংশ। ইউআরএল এর অংশ 3টা আর ওয়েবসাইটের অংশ 2টা, সার্ভার এবং ক্লায়েন্ট, সার্ভার ক্লায়েন্ট। ওয়েবসাইটের 2টা অংশ আর ইউআরএল 3টা অংশ। কারণ এগুলো হচ্ছে ভুল হইতে পারে, এই জন্য আমি একটু আরেকবার আলোচনা করে দিলাম যেন ভুল না হয়।
তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। লোড হয়েছে কিন্তু ডেটার মান তিনি পরিবর্তন করতে পারছে না। এই সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন। তো আমাকে বলতে হবে আপনাদের যে এই যে তিনি একটা ওয়েব পেজ তৈরি করলেন, লোডিং হইল কিন্তু ডেটার মান তিনি পরিবর্তন করতে পারছেন না, এটা কোন ধরনের ওয়েবসাইট? এটা কি ডাইনামিক নাকি স্ট্যাটিক? তারপর বলবেন এই যে স্যার সমস্যার সমাধানের জন্য শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন, নিশ্চয়ই তিনি সেটাকে ওয়েবসাইটটাকে চেঞ্জ করার কথা বলছেন এবং চেঞ্জ করার জন্য কিছু ভাষা ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তো প্রথম আমাকে বলেন এই যে তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না, এটা কোন ধরনের ওয়েবসাইট? হ্যাঁ, অনেকে বলতেছেন অমিপান, রাহাত, নিরানোবা, রুমানা আক্তার, হ্যাঁ, মাহমুদা আক্তার, পায়েল, মিরাজ, সবাই বলতেছেন এটা স্ট্যাটিক ওয়েবসাইট। সবাই বলছে এটা স্ট্যাটিক ওয়েবসাইট। ওকে, ভেরি গুড, এটা উত্তর স্ট্যাটিক ওয়েবসাইটই, কারণ পরিবর্তন করতে পারতেছে না ব্রাউজার লোড হওয়ার পরে। তো এখন এই সমস্যা সমাধান করতে গেলে কি করতে হবে? এই সমস্যাটা সমাধান করতে গেলে কি করতে হবে তাকে? এখন আপনাকে এই সমস্যা সমাধান করতে গেলে অবশ্যই স্ট্যাটিক ওয়েবসাইটটাকে পরিবর্তন করতে হবে ডাইনামিক ওয়েবসাইটে। হ্যাঁ, স্ট্যাটিক ওয়েবসাইটটাকে পরিবর্তন করতে হবে ডাইনামিক ওয়েবসাইটে। স্ট্যাটিক ওয়েবসাইটটাকে ডাইনামিক ওয়েবসাইটে পরিবর্তন করতে হবে। আর এই জন্য তিনি যে ভাষাগুলো ব্যবহার করবে এগুলো হচ্ছে ASP, PHP, JSP ভাষা। এই ভাষাগুলো তিনি ব্যবহার করবেন, বুঝতে পারছেন? আচ্ছা, কারণ এগুলো দিয়ে তৈরি করা যায়। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। তমালের তৈরিকৃত ওয়েব পেজটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, ওয়েব পেজ বা ওয়েবসাইট, এটা হচ্ছে এখানে পরিবর্তন করতে পারবেন না। তমালের ওয়েব পেজের সমস্যা সমাধানের উপযোগী হলো কোনটা? ASP, PHP, JSP, সবগুলোই, এই সব ভাষাই ব্যবহার করা হয়, কারণ ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে আমরা এই সব ভাষাই ব্যবহার করি। ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে এই তিনটা ভাষাই ব্যবহার করা হয়। ভেরি গুড, মোটামুটি বুঝতে পারতেছেন। আচ্ছা, এরপর কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, এটা বলতে পারবেন? ওয়েবসাইটের কাঠামো, এই ওয়েবসাইটের কাঠামো আছে চারটি: লিনিয়ার বা সিকোয়েন্স, হায়ারার্কিক্যাল, বা ট্রি। তারপরে হচ্ছে আমাদের ওয়েব লিঙ্কড বা নেটওয়ার্ক, এবং আরেকটা হচ্ছে হাইব্রিড বা কম্বাইন্ড। এই চার ধরনের ওয়েবসাইটের কাঠামো আছে। হ্যাঁ, তো কোন ওয়েবসাইটের কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়, মানে আপনার একটা পেজ থেকে সরাসরি হোম পেজে যেতে পারবেন, এটা হায়ারার্কিক্যালে সম্ভব না। লিনিয়ারে একটা করে ব্যাক আসবে, সম্ভব না।
ওয়েব লিঙ্ক নেটওয়ার্কে সেখানতেও আপনার সম্ভব, শুধু এটাতেই সম্ভব, এটাতে সম্ভব না। এই জন্য আপনার এই যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায়, সেটা উত্তর হবে আপনার এই নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামোতে। নেটওয়ার্ক কেন? কারণ নেটওয়ার্ক ওয়েবসাইটটা কিরকম আপনাকে আগে জানতে হবে। নেটওয়ার্ক ওয়েবসাইট আসলে কিরকম দেখতে। নেটওয়ার্ক ওয়েবসাইট হচ্ছে এরকম, ধরেন ধরেন এটা হোম পেজ, এরকমও হইতে পারে নেটওয়ার্ক ওয়েবসাইটটা, আবার এরকমও হয়। এখানে ম্যাচ টপোলজির মতো সবার সাথে সবার কানেকশন থাকে, হ্যাঁ, এই এরকম। এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক ওয়েবসাইট কাঠামো, নেটওয়ার্ক। এই কারণে যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায়, আবার সব পেজ থেকে সব পেজের সাথে সরাসরি কানেকশন থাকে, মানে অনেকটা মেশ টপোলজির মতো। হ্যাঁ, আপনার অধ্যায় 2-তে পড়ছেন না মেশ টপোলজি, সেরকম। কি সমস্যা? আচ্ছা, এরপর ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হায়ারার্কিক্যাল কাঠামোটা এরকম হচ্ছে, অনেকটা এরকম। ওকে, এই যে এরকম থাকে হায়ারার্কিক্যাল কাঠামোটা। এবং যে কোনো পেজ থেকে হোম পেজে যাওয়া যায় না। আর এটা হচ্ছে অনেকটা হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এটা হচ্ছে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, প্রতি পেজের সাথে লিঙ্ক না, ওয়েব পেজ যোগাযোগে দুটি পেজের মধ্যে লিঙ্ক না, এটা হোম পেজ নির্ভর ওয়েবসাইট। এই যে হোম পেজ, মেন সেকশন, এগুলো হচ্ছে মেন সেকশন, এগুলো হচ্ছে সাব সেকশন, মানে উপশাখা, এরকম সাব সেকশন। এই হোম পেজ নির্ভর ওয়েবসাইট হচ্ছে হায়ারার্কিক্যাল, আর লিনিয়ারটা হচ্ছে এরকম, একটা করে যাবে, একটা করে ব্যাক আসবে, এভাবে একটা করে যাবে, একটা করে যাবে, একটা করে ব্যাক আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিনিয়ার ওয়েবসাইট। আর হাইব্রিডটা হচ্ছে একাধিক ওয়েব পেজের ওয়েবসাইটের সাথে সংমিশ্রণ করানো। হোম পেজ দেখার জন্য কি আবশ্যক? আপনি একটা হোম পেজ দেখবেন, এজন্য আপনার কি লাগবে? ওয়েব ব্রাউজার লাগবে কি, সার্চ ইঞ্জিন লাগবে কি, ইন্টারনেট লাগবে নাকি? বলেন তো কি কি লাগবে একটা হোম পেজ দেখার জন্য? কি কি আবশ্যক? 19 নম্বরটা কি হবে বলেন? 19 নম্বরটা 99 বলতেছে ডি হবে, রাজু চন্দ্র বলতেছে ডি হবে। মানে ওয়েব ব্রাউজারটাও লাগবে, সার্চ ইঞ্জিনও লাগবে, ইন্টারনেটও লাগবে, সবই লাগবে। ওকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের সবই লাগবে, আসলে সত্যি কথা সবই লাগবে, সবগুলোই উত্তর লাগবে। আচ্ছা, এরপর কোনটি কোনটি এমটি এলিমেন্ট? কোনটি এমটি এলিমেন্ট মানে ফাঁকা ট্যাগ, ফাঁকা। আমাদের এমটি এলিমেন্ট আছে 3টা, মনে রাখবেন। এইচআর, পিআর, ইমেজ। এটা কথা মনে রাখবেন, এমটি এলিমেন্ট হচ্ছে সেই ধরনের এলিমেন্ট যার শুরু আছে কিন্তু শেষ নেই, এগুলোকে বলা হয় এমটি এলিমেন্ট বা ফাঁকা ট্যাগ। ফাঁকা ট্যাগ। HTML এ 2 ধরনের ট্যাগ আছে,
একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ যার শুরু এবং শেষ দুইটাই আছে, আর একটা হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ যার শুরু আছে শেষ নাই। এই তিনটার কথা মনে রাখবেন, এইচআর বিআর ইমেজ। তা উত্তর হচ্ছে এখানে ইমেজ, এগুলো হবে না। ঠিক আছে, এই তিনটাই হবে না। ওয়েব ব্রাউজার আর সার্চ ইঞ্জিন হলেই আপনি কখনো ইন্টারনেটে কোনো হোম পেজ দেখতে পারবেন না, ইন্টারনেট লাগবে, ইন্টারনেট ছাড়া সম্ভব না। এই জন্য তিনটাই উত্তর লাগবে। হ্যাঁ ভাইয়া, আপনি এতগুলো সাবজেক্ট কেমনে পারেন না মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বিষয়টা, আমি মানে নিয়মিত পড়ায় আসতেছি, এখনো নিয়মিত পড়াচ্ছি তো সবগুলো সাবজেক্ট, এই কারণে আমার মানে মোটামুটি একটু আয়ত্ত আছে। আর আমি তো সব সাবজেক্টে সমান এক্সপার্ট না, কোন সাবজেক্ট একটু বেশি ভালো পড়াইতে পারি, কোন সাবজেক্ট একটু মানে এভারেজে পড়াই, কোন সাবজেক্ট এমনি পড়াইতে পারি। কিন্তু খুব জানার তো সব সাবজেক্টে তো সমান দক্ষতা থাকবে না, সেটাই স্বাভাবিক। আর আমার মানে নিয়মিত পড়ার অভ্যাস আছে, আমি নিয়মিত পড়াচ্ছি তো এই কারণে। কারণ বর্তমানে আপনার হচ্ছে দুইটা স্টুডেন্টকে পড়াচ্ছি, দুইটি স্টুডেন্ট, একটা হচ্ছে নটরডেমের, আরেকটা হচ্ছে মতিঝিলের, মতিঝিল আইডিয়াল। এই দুজনকে পড়াচ্ছি নটরডেম প্লাস মতিঝিল আইডিয়ালের সকল বিষয়। তো ওদেরকে যে পড়াচ্ছি নিয়মিত আমার পড়তে হইতেছে, ওদেরকে পড়াচ্ছি, এই জন্য আমাদের সবগুলো সাবজেক্ট সম্পর্কে একটু ধারণা আছে এভাবে। তো আমার নিয়মিত একটা আইডিয়া ছিল 16 সাল থেকে, 24 সাল সব সাবজেক্ট পড়ছি প্লাস পড়াচ্ছি, সব নিজেও পড়ছিলাম 16, 17, 18, আর 18 থেকে 24 নিজেও পড়তেছি, মানে প্লাস পড়াচ্ছি। এই ক্ষেত্রে এই জন্য আপনার আমার সবগুলো বিষয় সম্পর্কে মোটামুটি ধারণা আছে। HTML এর ফাইলের এক্সটেনশন কোনগুলো? HTML এর ফাইলের এক্সটেনশন মানে শেষে কোনগুলো বসাইতে হয়? এই যে ডট এইচটিএম, ডট এইচটিএমএল, এই দুইটা। HTML এর ফাইলের এক্সটেনশন হচ্ছে এই দুইটা, ডট এইচটিএম, ডট এইচটিএমএল। উত্তর হবে এটা, এগুলো না, শেষে আপনার এটা দিতে হয়। হ্যাঁ, ডট এইচটিএমএল, এইচটিএমএল ফাইলের এক্সটেনশন। ওকে, এরপর HTML এর উদ্ভাবক কে? এটা তো আগেই বলে ফেলছিলাম, এটা তো আগেই বলছিলাম, ফেসবুকের উদ্ভাবক মাইক্রোসফট, স্টিভ জবস, টিম বার্নার্স-লি। এটা হচ্ছে আমাদের এই HTML এর উদ্ভাবক, এটা আগে বলে ফেলছিলাম, এটা এখন বলার কিছু নাই। এবার এটা সারা বিশ্বের আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান? এটা একটু বলেন তো দেখি, এটা কে কে বলতে পারবেন? সারা বিশ্বের আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমে নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠানটা? আচ্ছা, হুম, আইকান এর পুনরূপ হচ্ছে নেমস এন্ড নাম্বার। এটা আইকান সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে আইকান প্রতিষ্ঠান। এটা ভালো করে মনে রাখেন, এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সারা বিশ্বের আইপি অ্যাড্রেস এবং ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করেন কে? আইকান প্রতিষ্ঠান। আচ্ছা, এরপর এটা এটা উত্তর কে কে বলতে পারবে দেখি, একটু টেকনিক্যালি প্রশ্নটা করছে, এটার উত্তর কে বলতে পারেন একটু দেখি তো, ভালো করে দেখেন আগে, এটা উত্তরটা কে কে বলতে পারবেন?
অনেকে বলতেছে বি, অনেকে বলতেছে ডি। বি হবে 100%। আচ্ছা, এইচটিএমএল ফাইলে শুরু ট্যাগ হিসেবে এইচটিএমএল থাকে, এটা 100% রাইট। অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, এটাও রাইট। প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, প্রতি জোড়া থাকে না, কারণ কয়েকটা ফাঁকা ট্যাগ আছে, কিছু ফাঁকা ট্যাগ আছে, সেগুলোর শুরু আছে, কোনো শেষ নাই। যেমন ইমেজ, এইচআর, বিআর, এই সকল ক্ষেত্রে শুধু শুরু রয়েছে, শেষ থাকে না। সেক্ষেত্রে আমরা বি অপশনটা বাদ দিয়ে দিব, এটা সম্ভব না। আর অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে, যেমন যে এরকম কল স্পেন সমান সমান 2, এটা থাকে কোথায়? টিডি, ওই যে শুরু ট্যাগে। এরপর আবার টিডি দিয়ে শেষ করতে হয়। তার মানে শুরু ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারবো 1 ও 3 হবে, 2 হবে না। 1 ও 3 হবে, 2 হবে না। ভেরি গুড, অনেকেই পারছেন, তবে কয়েকজন বলছেন তিনটাই। যারা তিনটা বলছেন তাদের অ্যান্সার ভুল, যারা তিনটা বলছেন তাদের অ্যান্সার ভুল। টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত কোনগুলো? আপনি আগে বের করেন কোনটা সম্পর্কযুক্ত নয়। যেমন গুগল এর জনক এবং তড়িৎ প্রকৌশল, ঠিক আছে। আচ্ছা, এইচটিএমএল টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড এর অধ্যাপক এদের সাথে এবং এইচটিএমএল ও জেনেভার সার্নের সাথে, ঠিক আছে। কিন্তু গুগলের জনক এবং তড়িৎ প্রকৌশল তাদের সাথে কোনো সম্পর্ক নাই, সেই জন্য উত্তর হবে 1 ও 3। সেক্ষেত্রে উত্তর কি হবে? 1 ও 3। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আবার নক দিন, আবার ফাইলগুলো দিয়ে দিব। মোস্তাকিন হোসেন হোয়াটসঅ্যাপে নক দিন আমাকে। ওকে, উত্তর হবে 1 ও 3। আচ্ছা, এরপর এইচটিএমএল এর বড় হেডিং এলিমেন্ট কোনটি? এইচটিএমএল এর বড় হেড আছে, টোটাল মোট হেড আছে কয়টা? এইচটিএমএল এর হেডিং আছে 6টি, ঠিক আছে। H1 থেকে শুরু করে H2, H3, H4, H5, H6। H1 হচ্ছে সবচেয়ে বড়, তারপরে H2, H3, H4, H5, H6, সবচেয়ে বড় হচ্ছে H1। তো HTML এর সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট কোনটি? H1। আর সবচেয়ে এটা হচ্ছে সবচেয়ে বড়, আর H6 হচ্ছে সবচেয়ে ছোট। ক্লিয়ার? এই জন্য আমি বড় থেকে ছোট লিখলাম, যেন আপনাদের মনে থাকে। নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থাকে? অ্যাট্রিবিউট থাকে আপনার শুরুর ট্যাগে। যেমন আমরা বলি না, একটা সহজ দেখায় দেই, এ রেফারেন্স সমান সমান www ডট এরকম করে google.com থাকে, এরপরে অ্যাঙ্কর দিয়ে শেষ করতে হয়। আবার টিডি রো স্পেন 3, টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ করতে হয়। তাহলে অ্যাট্রিবিউট থাকে কোন ট্যাগে? এই যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট, এটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট থাকে শুরুর ট্যাগে, অ্যাট্রিবিউট থাকে শুরুর ট্যাগে। এটা উত্তর হবে কোনটা? শুরুর ট্যাগে, ঠিক আছে। অ্যাট্রিবিউট থাকে শুরুর ট্যাগে, ঠিক আছে। ক্লিয়ার?
আচ্ছা, HTML এর পি অ্যালাইন সেন্টার আইসিটি পি অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা, এটা একটু ভালো করে লক্ষ্য করেন। এখানে অ্যাট্রিবিউট কোনটা, অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? এই যে অ্যালাইন, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট। আর এই যে সেন্টার, এটা হচ্ছে ভ্যালু। এই যে আইসিটি, এটা হচ্ছে এলিমেন্ট। এই তিনটা, হ্যাঁ। পি অ্যালাইন সেন্টার, অ্যালাইন এটা হচ্ছে অ্যাট্রিবিউট, সেন্টার এটা হচ্ছে ভ্যালু, আইসিটি এটা হচ্ছে এলিমেন্ট। অ্যাট্রিবিউট, ভ্যালু, এলিমেন্ট, এই তিনটা, ঠিক আছে। অ্যাট্রিবিউট, ভ্যালু, এলিমেন্ট। অ্যাট্রিবিউট হচ্ছে কোনটা? আমাদের এই অ্যালাইন। সেন্টার হচ্ছে কি? ভ্যালু। আইসিটি হচ্ছে এলিমেন্ট। ভালো করে খেয়াল করুন, বা দরকার হলে আরো একটা দিয়ে বুঝাই, যে টিডি কল স্প্যান 4, লেখাটা হচ্ছে ধরেন দিলাম সম্রাট, ওকে। টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ। এক্ষেত্রে আপনার এই যে কল স্প্যান, এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, অ্যাট্রিবিউট, ভ্যালু, আর হচ্ছে ভ্যালু আর এলিমেন্ট। তাই উত্তর হবে কোনটা? অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? ভ্যালু হচ্ছে সেন্টার, এখানে হচ্ছে ভ্যালু হচ্ছে সেন্টার, সেন্টার। ক্লিয়ার হতে পারছেন কিনা একটু জানান, এটা এটা ক্লিয়ার হতে পারছেন কিনা? আচ্ছা, HTML এর ট্যাগের চিহ্ন কোনটা? এটা সবাই পারবেন। এটা হচ্ছে এই ট্যাগ দিয়ে শুরু করতে হয়, আর শেষে হচ্ছে একটা এক্সট্রা স্ল্যাশ, এই ট্যাগ। তাহলে HTML এর ট্যাগের চিহ্ন হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা। তাহলে আশা করি বুঝতে পারছেন এটাও HTML এর ট্যাগের চিহ্ন কোনটা। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কি বলা হয়? কন্টেন্ট। ওপেনিং থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সবকিছুকে বলা হয় কন্টেন্ট। HTML এ বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়, ঠিক আছে। HTML এ বিভিন্ন ধরনের কন্টেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। তারপরে মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন, কিন্তু কোনোভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। তিনি তার ওয়েব পেজে একটা ইমেজ সংযুক্ত করছেন, কিন্তু ইমেজটা, ছবি প্রদর্শন কোনোভাবেই হচ্ছে না। মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটা? মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছেন, তিনি ব্যবহার করছেন ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ।
তো ইমেজ ট্যাগের এটা হচ্ছে আমরা জানি ফাঁকা ট্যাগ, এটা হচ্ছে ফাঁকা ট্যাগ। তো এই ফাঁকা ট্যাগের সাথে সংযুক্ত মানে সঙ্গতিপূর্ণ কোনগুলো, এর সাথে সঙ্গতিপূর্ণ হচ্ছে HR BR, এই দুইটা ট্যাগ সংযুক্তপূর্ণ, কারণ এগুলো ফাঁকা ট্যাগ। তাহলে বি হবে না, এ হবে না, ইউ হবে না এগুলো, কারণ এগুলো শুরু শেষ আছে, কিন্তু এটা শুরু আছে শেষ নেই। তার মানে মিস্টার কালাম যে ইমেজ ট্যাগ ব্যবহার করছেন এটা ফাঁকা ট্যাগ, তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ হচ্ছে HR এবং BR। আমি কি এটা বুঝাইতে পারছি? ঠিক আছে, ওকে, ভেরি গুড। অনেকেই বলতে পারছেন। এরপরে বলেন মিস্টার কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো কি? এই যে মিস্টার কালাম তিনি ওয়েব পেজে ছবি সংযুক্ত করছেন, ছবিটা কেন প্রকাশিত হলো না, তার কারণ কি হতে পারে? ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা, কোনটা কোনটা হবে বলেন? ঠিক আছে, এটা একটু বলেন, এটা কোনটার কারণে হইতে পারে? হ্যাঁ, তিনি যে ছবিটা ছাড়ছেন সেটা ব্রাউজারে লোড না হওয়ার পিছনে কারণ কি থাকতে পারে? আচ্ছা, হ্যাঁ, এটা অনেকেই পারছেন। ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজারে সাপোর্ট না পারা, সঠিক লোকেশন ব্যবহার না করা, সবগুলোই উত্তর হবে, সবগুলোই। তারপর ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের নাম পরিবর্তন করতে, পরন্তু এটা ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্ট, ফন্ট ট্যাগের সাহায্যে তিনটা কাজ করা যায়, তিনটি কাজ। একটা হচ্ছে সাইজ পরিবর্তন করতে, সাইজ নির্ধারণ। একটা হচ্ছে আপনাদের কালার, রং নির্ধারণ। আর একটা হচ্ছে ফেস, নাম পরিবর্তন করতে। সাইজ, কালার, ফেস। সাইজ হচ্ছে সাইজ করবে 12 সাইজ, 14 সাইজ, 16 সাইজ। কালার হচ্ছে লাল, সাদা, কালো এই রং ব্যবহার করতে। আর ফেস হচ্ছে আপনার নাম পরিবর্তন করতে। ফেস হচ্ছে নাম পরিবর্তন করার জন্য ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। ফন্টের কাজ এই তিনটা। পড়াশোনায় মনোযোগ দেন প্লিজ। এটা কি ক্লিয়ার? তাহলে উত্তর কোনটা হবে? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, ফেস। একটু পড়াশোনায় মনোযোগ দেন, আর বেশি এমসিকিউ বাকি নাই, আর মাত্র কয়েকটা বাকি আছে। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, রাইট। টেক্সটের লিস্ট আকারে সাজানো না, লিস্ট আকারে সাজানোর কাজ তো ফন্ট ট্যাগের না।
টেক্সটের রং ঠিক করা, রাইট। আর সাইজ ঠিক করা টেক্সটের, এই তিনটা আইটা হচ্ছে কি, দুইটা আইটা হচ্ছে টেক্সটের সাইজ ঠিক করা, টেক্সটের সাইজ ঠিক করা, সাইজ ঠিক করা, টেক্সটের সাইজ ঠিক করা। তাহলে উত্তর হবে কোনটা? 1 ও 3, উত্তর হবে 1 ও 3। যারা একটু মনোযোগ সহকারে পড়তেছেন, আশা করি এখান থেকে এমসিকিউ আসলে আপনারা এটা ভালোভাবে অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এরপর আফরা HTML ব্যবহারিক ক্লাসে নেচার.jpg নামে 700x500 সাইজের একটি ছবি সংযুক্ত করলো। তাহলে এটা কিভাবে করতে হবে? এইভাবে, ইমেজ সোর্স নেচার.jpg, নেচার.jpg হোয়াইট সমান সমান 700, হাইট 500, এইভাবে থাকবে। হ্যাঁ, আর এই যে 700 500 ইনভার্টেড কমার মধ্যে থাকবে, বা ইংলিশে লিখলেও হবে। তাহলে আবার HTML কোড কি হবে? HTML ইমেজ সোর্স নেচার.jpg হোয়াইট হাইট, কমা ব্যবহার করা যাবে না। ইমেজ সোর্স নেচার.jpg হোয়াইট হাইট, এখানেও ইনভার্টেড কমা দেয় নাই, এগুলো বাদ। ইমেজ সোর্স, এখানে সোর্স দেয় নাই, এটা হবে না, সুতরাং এটাই রাইট। হ্যাঁ, সুতরাং এটাই রাইট যে ইমেজ সোর্স নেচার.jpg হোয়াইট 700 হাইট 500, এই তিনটার মধ্যে ভুল আছে। এখানে যেমন ভুল আছে, এখানে ইয়ার দেয় নাই, ইনভার্টেড কমা দেয় নাই এখানে, আর এখানে ভুল হয়েছে আপনার এইখানে যে ইনভার্টেড কমা এখানেও দেয় নাই, আর ইমেজ সোর্স লেখা নাই, ইমেজ সোর্স লেখা নাই। সুতরাং উত্তর হচ্ছে বি, শুধু বি নম্বরটাই সঠিক, আর একটাও সঠিক হবে না, শুধুমাত্র বি নম্বরটাই সঠিক হবে। আচ্ছা, এরপর টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট গুলো কোনগুলো? টেবিলের যেগুলো ব্যবহার করা হয়, টেবিলের সাথে আমরা বলি না টেবিল বর্ডার, টেবিল বর্ডার 2 থাকে 3 থাকে, এরকম থাকে না, টেবিল বর্ডার 2। তো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে এ বর্ডার, আর সোর্স হচ্ছে ইমেজ, অল্টারনেটিভ ইমেজ, ফেস হচ্ছে ফন্ট। সুতরাং এগুলো হবে না, শুধু হবে এই বর্ডারটা, টেবিল বর্ডার 2 এরকম থাকে। ঠিক আছে? ওকে, তারপর টেবিল তৈরি করতে প্রয়োজনীয় ট্যাগ। একটা টেবিলের মধ্যে টেবিল হেড থাকে, টেবিল রো থাকে, টেবিল ডাটা থাকে, টিএইচ, টিআর, টিডি, টেবিল হেড, টেবিল রো, টেবিল ডাটা। তো সবগুলোই হইতে পারে, সবগুলোই হইতে পারে। সবগুলোই হতে পারে। হ্যাঁ, টিএইচ, টিআর, টিডি, টিএইচ, টিআর, ইডি সবগুলোই টেবিলের সাথে আমাদের এই ট্যাগগুলো হতে পারে। হ্যাঁ, ওকে। তারপর এটা বলেন তো দেখি, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউটের সাথে নিচের কোনটি সঠিক হয়?
এগুলো আমাদের যেটা করতে হয়, মাঝখানে মাঝখানে সেমিকোলন দেওয়া লাগে, সেমিকোলন। এই যেমন এটা শেষে সেমিকোলন আছে, এটা শেষে সেমিকোলন নাই, সেমিকোলন নাই, সেমিকোলন নাই, এখানে সেমিকোলন দিতে হয়, ঠিক আছে। ডাইভ স্টাইল কালার রেড সেমিকোলন, ফ্ল্যাট লেফট সেমিকোলন, সেমিকোলন দিয়ে আটকাইতে হয়, এখানে সেমিকোলন ব্যবহার করতে হয়। সেখানে এটা ভুল, এটা হবে না, এটা হবে না। ওকে, হ্যাঁ অনেকে উত্তর বলছেন সি, ঠিক আছে। ডাইভ স্টাইল কালার রেড ফ্ল্যাট লেফট, এটা সেমিকোলন দিয়ে আটকাতে হবে। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয় বলেন তো? একটা ওয়েবসাইটে হোস্টিং করবে, সেটা হোস্টিং করার পরে সেটা কোথায় থাকবে? র্যামে, হোম পেজে, হার্ড ডিস্কে, সার্ভারে? বলেন তো, যেন সবাই দেখতে পায়। ওয়েবসাইট হোস্টিং করি কেন? সবাই যেন সেগুলো দেখতে পায়। হ্যাঁ, এটা ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখা হয়। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? সার্ভারে। আচ্ছা, এরপর স্পেন স্টাইল কালার রেড, লাল কালার, টেক্সট স্পেন, লাল কালার প্রদর্শিত হবে। হ্যাঁ, এখানে এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এলিমেন্ট কন্টেন্ট, এ দেখেন স্টাইল, অ্যাট্রিবিউট, কালার রেড, ভ্যালু, টেক্সট, এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলেন তো কোনটা হবে? এখানে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটা? টেক্সট, এটা হচ্ছে এলিমেন্ট। উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটা? এই যে টেক্সট। ক্লিয়ার? তারপর উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটা? অ্যাট্রিবিউটটা কি ছিল? একটু আগে আপনাদের বলছি, এটা হচ্ছে ভ্যালু। এটা অ্যাট্রিবিউট না, এটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু, আর এটা হচ্ছে অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট, আর এটা হচ্ছে কন্টেন্ট, এলিমেন্ট কন্টেন্ট। আচ্ছা, ওকে, এরপর দেখলাম কি অবস্থা, নেট সমস্যা হয়েছিল। আমাদের নেট সমস্যা একটু হচ্ছে। ওকে, তারপর কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে কি বলা হয়? ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়ম হচ্ছে প্রোটোকল। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন, প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন। প্রোটোকল কি? নিয়ম কানুন। ঠিক আছে, কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ এবং প্রদানের নিয়মকে বলা হয় প্রোটোকল। আচ্ছা, এরপর ডোমেন নেম হলো
এটা কি একটি ফাইলের নাম, সার্ভারের নাম? না। ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, ফোল্ডারের নাম? না। ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। ডোমেইন নেম হচ্ছে ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম। ওকে, তারপর আইএসপি এর কোনরূপ কি? এটা কি হবে বলেন? ইন্টারনেট সুপার পাওয়ার, ইন্টারনেট সার্ভার প্রোভাইডার, ইন্টারনেট সার্ভার প্রোগ্রামার, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। উত্তর কোনটা হবে এটা? আমাকে বলতেছে সি। কোন হয় সবাই সি? ইন্টারনেট সার্ভার প্রোগ্রাম। নিঃসন্দেহে এটা উত্তর হবে ডি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস ইন্টারনাল না, ইন্টারনাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। উত্তর হবে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। http www.yahoo.com এ কম এর সর্বশেষ অংশটির নাম কি? প্রোটোকল হচ্ছে, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে প্রোটোকল। yahoo.com এটা হচ্ছে আমাদের হোস্ট নেম, ঠিক আছে? তাহলে এই .com হচ্ছে নেম, হচ্ছে কমার্শিয়াল প্রতিষ্ঠান। .com কমার্শিয়াল প্রতিষ্ঠান, .edu শিক্ষামূলক প্রতিষ্ঠান, .gov সরকারি প্রতিষ্ঠান, .অর্গানাইজেশন অলাভজনক প্রতিষ্ঠান, .net নেটওয়ার্ক প্রতিষ্ঠান। নেটওয়ার্ক প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান মানে গভর্নমেন্ট, শিক্ষা, এটা হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান, ঠিক আছে? তাহলে এর সর্বশেষ অংশটির নাম কি? yahoo.com। এটা হচ্ছে ডোমেইন নেমের প্রকৃতি, ডোমেইন প্রকৃতি। এটা হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ডোমেইন প্রকৃতি। ওকে, উত্তর হবে ডি। এরপর http, এটা বললাম এই প্রোটোকল। www.abc.com এই পুরোটা হচ্ছে ডোমেইন নেম। অ্যাড্রেসটি ব্যবহৃত বিভিন্ন অংশ কি? এই দুইটা জিনিসই আছে, ডাইরেক্টরি পথ নাই। তাহলে এরপরে যদি থাকতো ডট কিছু একটা থাকতো, ডট যে কোনো একটা অ্যাড্রেস ঠিকানা বা একটা যে কোনো একটা পথ থাকতো, যেমন হচ্ছে একটা ঠিকানা দিলাম, ওই ঠিকানা থাকতে পারতো, কিন্তু এখানে নাই। এখানে আছে কি? প্রোটোকল আর ডোমেইন নেম, এই দুটো জিনিস আছে, ডাইরেক্টরি পথটা নাই। উত্তর হবে 1 ও 2। আমাদের জানি কি ইউআরএল এর তিনটা অংশ, প্রোটোকল, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম। তো প্রোটোকল আর হোস্ট নেম আছে এখানে, ডোমেইনের প্রকৃতি কিরকম হবে সেটা সহ, কিন্তু ডাইরেক্টরি নেমটা নাই। ঠিক আছে, তা উত্তর হবে কি 1 ও 2, 1 ও 2। ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা সর্বক্ষণ সচল থাকতে হয়, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়, পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়। সর্বক্ষণ সচল থাকবে, ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে, পাবলিক আইপি অ্যাড্রেস থাকবে, সবগুলোই। উত্তর হবে সবগুলোই। সর্বক্ষণিক সচল থাকতে হয়, সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়, পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়। এখানে একটা উদ্দীপক বাদ পড়ে গেছে, হ্যাঁ, উদ্দীপক একটা বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে
রাজু ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করে তারপরে নিজের কম্পিউটারে সংরক্ষণ ও প্রিন্ট করে, নিজের কম্পিউটারে সংরক্ষণ ও প্রিন্ট করে। প্রিন্ট করে এটাকে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। ফাইল ট্রান্সফার প্রোটোকল। ইন্টারনেট থেকে আমরা অনেক সময় ফাইল ডাউনলোড করি এবং ইন্টারনেটে আপ করি, যেটা আপলোড। আপলোড এবং ডাউনলোড এই দুইটা কাজ করি আমরা ফাইল ট্রান্সফার প্রোটোকলের সাহায্যে করতে পারি। এই ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে আমাদের এখানে প্রোটোকলে কাজ করছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। রাজু ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করে নিজের কম্পিউটারে সংরক্ষণ ও প্রিন্ট করে, ঠিক আছে। আর এই ফাইল ট্রান্সফার প্রোটোকলের সাহায্যে আপনি কি করতে পারবেন, এই ফাইল ট্রান্সফার প্রোটোকল এফটিপির সাথে, এই এফটিপি এর সাহায্যে আপনি জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করতে পারবেন। ট্রান্সমিশন দক্ষতা একটু বেশি, তবে প্রেরক ও প্রাপক যে কোনো সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করে না, এটা ভুল। যে কোনো সময় প্রেরক এবং প্রাপক ডাটা গ্রহণ করতে পারবে না, তবে বাকি দুইটা ঠিক আছে। যে জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, ট্রান্সমিশন দক্ষতা বেশি, এই এফটিপি উত্তর হবে 2 ও 3, ঠিক আছে। রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনার জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়, ট্রান্সমিশন দক্ষতা বেশি, এফটিপি এর ফাইল ট্রান্সফার প্রোটোকল এর লাস্ট। HTML এর ট্যাগটির ড্রপ ডাউন বক্স তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? HTML ট্যাগের ড্রপ ডাউন বক্স তৈরিতে কোনটি ব্যবহার করা হয়? কয়েকটা মনে একটু মিসিং গেছে, MCQ, সমস্যা নাই। কালার কিছু মিসিং হয়েছে, এটা আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই এখনই। এটা কোনটা হবে? হ্যাঁ 49 হবে গ। 50 কি হবে? আচ্ছা এটা হচ্ছে অপশন। অপশনটি ব্যবহার করো, অপশন টেক্সটটা ব্যবহার করো। আর কিছু কয়েকটা নিয়ম কানুন দেখাই, যেমন ব্রাউজারের সময় বাঁচে কোনটাকে? ব্রাউজারের সময় বাঁচে এই অ্যাঙ্কর ট্যাগে। এই অ্যাঙ্কর ট্যাগের সাহায্যে ব্রাউজারের সময় বাঁচে, কারণ লিংক করা হয়ে থাকে, লিংক। লিস্ট করার ট্যাগ কোনটা? এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ, এটা হচ্ছে লিস্টের ট্যাগ। লিস্টের ট্যাগ কোনটা? এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। আবার এরপরে গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে রয়েছে কালার, রং, রঙের নাম, রঙের নামগুলো। যেমন এটা তো দেখাই, এটা দেখাই, আমাদের রঙের নামগুলো বুঝতে সুবিধা হবে। পাঁচটা রঙের নাম বুঝাই দিচ্ছি, আপনাদের মনে থাকবে তাহলে সহজেই। যদি থাকে আপনার এরকম কোনটা কোন রং নির্দেশ করে দেখে রাখুন। সবগুলো যদি এফ থাকে সেটা হচ্ছে আমাদের সাদা রং নির্দেশ করে।
আর যদি সবগুলো শূন্য থাকে সেটা কালো রং নির্দেশ করে। প্রথমে দুইটা $0000 সেটা হচ্ছে লাল, মাঝখানে $F থাকলে সবুজ, আর শেষে $F থাকলে নীল। লাল সবুজ নীল, লাল সবুজ নীল রং নির্দেশ করে। রঙের নামগুলো এমসিকিউতে আপনারা দেখেন, এমসিকিউতে আসতে পারে। হ্যাঁ, বিভিন্ন প্রকার রঙের নামগুলো। এরপরে আর গুরুত্বপূর্ণ এমসিকিউর মধ্যে থাকে হাইপার লিঙ্ক লিস্ট তৈরিতে। আচ্ছা, লিস্টেডটা দেখতে পারে, লিস্টে একটা দেখাতে পারে এমসিকিউ। হুম, ঠিক আছে। লাল সাদা, সবগুলো এফ থাকলে সাদা, কালো, লাল, সবুজ, নীল, এগুলো আমাদের কাছে বিভিন্ন প্রকার রঙের নাম। ওকে, হবে, আর তেমন লাগবে না আশা করি। এটুকু ভালো করে করলেই হয়ে যাবে। আপাতত আমরা আসলে এখন শুধু এমসিকিউ করাচ্ছি। আপাতত এইচটিএমএল এর এমসিকিউ এইটুকুই। যখন আমরা সিকিউ করাবো তখন আমরা আবার দেখাবো সিকিউ কিভাবে করতে হয়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অধ্যায় 5-এর এমসিকিউ নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।